দেওঘর হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং সাথে এক অন্যতম সতীপীঠ। কিভাবে তোমরা মন্দিরের একদম কাছে কম টাকায় হোটেলে থাকবে, সাথে দেওঘরের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করবে, সবটাই থাকবে আজকের আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখতে থাকো। আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে সকাল 7:25, তাই আমরা সকালই পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন ছিল কলকাতা বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা একদম সঠিক সময়ে ছেড়ে দিয়েছিল কলকাতা স্টেশন থেকে। ফাইনালি আমরা এখন নেমে পড়েছি জাসিডি রেলওয়ে স্টেশনে, আর ট্রেন আমাদের একদম পারফেক্ট টাইমেই নামিয়েছে জাসিডি স্টেশনে। এখান থেকে এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো স্ট্যান্ডে, কারণ এখান থেকে আমাদের মন্দির চত্বরে পৌঁছতে হবে। তো চলো এখন অটো স্ট্যান্ডে যাওয়া যাক, আর ওখান থেকে আমরা কি অটো পাই সেটা দেখব। আর আমাদের হোটেল কোনো বুক করা নেই, কারণ এখানে হোটেল বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই, গিয়ে হোটেল বুক করতে হবে। তো আগে অটো স্ট্যান্ডে যাই, অটো ধরি, পৌঁছাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করে নেব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখন আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা অটো বুক করেছি। আমরা রয়েছি 8 জন, আর অটোটা আমরা ফুল রিজার্ভ করে নিয়েছি। আমাদের ভাড়া পড়েছে 200 টাকা। আর এই প্রাইসটা কিন্তু একটু বার্গেনিং করে নিতে হয়, কারণ এখানে 300 টাকা বা অনেকে 400 টাকাও বলে। তোমরা একটু বার্গেনিং করে নিও। যেমন আমরা 8 জন রয়েছি, আমাদের 200 টাকাতেই হয়ে গেছে। এবার আমরা যাব মন্দির চত্বরের দিকে, তারপর হোটেল বুক করবো, তারপর তোমাদের সবটা দেখাবো। প্রথমেই তো বললাম এখানে হোটেল প্রি বুকিং হয় না, এখানে এসেই হোটেল বুক করতে হয়। অটো থেকে নেমে আমরা মন্দিরের কাছে প্রায় 5 থেকে 6টা হোটেলে ঢুকেছি। বেশিরভাগ হোটেলেই হয় রুম নেই, যদিও বা যেগুলো রয়েছে এসি, ভাড়া প্রায় 5000 থেকে 6000 টাকা বলছে। সব রুম দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে যে বাজার রয়েছে, বাজারের সামনেই দেখতে পেলাম কেশরবাণী আশ্রম। তো আশ্রমের ভিতর ঢুকে গিয়ে জিজ্ঞাসা করলাম রুম আছে কিনা। ওরা বললো যে রুম অ্যাভেলেবেল আছে, বাট রুমগুলো এসি রুম, আর ভাড়া মাত্র 1000 টাকা করে। আর যদি নন এসি নাও তাহলে 500 টাকা করে, বাট এই মুহূর্তে কোনো নন এসি রুম অ্যাভেলেবেল ছিল না। এই হলো কেশরবাণী আশ্রম। তো চলো একটু আশ্রমের ভিতরের দিকে যাওয়া যাক, তারপর আমরা রুমে যাব। এটা হলো কেশরবাণী আশ্রমের রিসেপশন এরিয়া। তো এখানে যে দাদা রয়েছে, ওনার ব্যবহার আমার ঢুকে ভীষণ ভালো লেগেছে। এখন আমি ওনার থেকে এখানকার টাইমিং কি আছে বা কত ভাড়া রুমগুলো জেনে নেব। এখানে ভাড়া কিরকম আছে দাদা? भाड़ा ना अटैच बाथरूम আছে 300 টাকা, अटैच बाथरूम 400, एसी 1000। एरकम हर एक रूम में 4 आदमी रह सकता है, उसमें कोई दिक्कत नहीं है। अच्छा, चेकआउट टाइम मॉर्निंग 8 बजे, लेट से 9 बजे। चेक इन कभी भी आएगा, उससे कोई अंतर पड़ने वाला नहीं। আর এখানে কি রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে? रान्ना शादी विवाह होने से उसमें बुकिंग होता है, तब रान्ना करके खाया जाता है। আর এখানে কি কোনো প্রি বুকিং আছে, আগে থেকে বুক করা যায় কিছু? না না না, ফোন করে দিয়ে বলে দিলে রাখি দিই, তারপরে আগে থেকে বুকিং হবে না। তোমরা যদি ফোন করো 2-1 দিন বা সেদিন ফোন করো, তাহলে সেভাবে পেয়ে যেতে পারো। ভিতরে আমরা ঢুকে পড়েছি। ভিতরে ঢুকেই না একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে, একটা ঠান্ডা হাওয়া আসছে। আর আশ্রমের ভিতরের পরিবেশটা একটা অন্য রকমেরই অনুভূতি। দেখো উঁচু উঁচু একদম মাথা সব রয়েছে, ছাদগুলো এত উঁচু তো নর্মালি দেখা যায় না। ভীষণ ভালো লাগছে ভিতরে। চলো এবার রুমে যাওয়া যায়। আমাদের রুমটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম। ফার্স্ট ফ্লোরটাও কিন্তু সেই লেভেলে সুন্দর। আর এখানটায় রয়েছে একটা রোড সাইড ব্যালকনি, যেটা দিয়ে তোমরা একদম রাস্তার ধারে কি বাজার বসছে, দোকান দেখো, একদম সব দেখতে পাবে। এই দেখো একদম রোড সাইড ব্যালকনি। আর এখানে তোমরা জামা কাপড়ও দিয়ে দিতে পারবে সুন্দর করে স্নান করার পর। আর ওই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম নাম্বার 25। আমাদের রুম নাম্বার হলো 25। চলো তোমাদের একবার রুম টুরটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস, এরকম 4 জন শুতে পারবে। বেডটা অনেকটাই বড়। এখানে দেখো এরকম শেলফ রয়েছে, ওয়ার্ড্রপ শেলফ, তোমরা সব জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা বড় মিরর রয়েছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন একদম রুমটা। আর আমরা এসি রুম নিয়েছি, আমাদের এসিটাও অন করে দিয়েছে প্রপার। আর এদিকে রয়েছে ওয়াশরুম, একদম অ্যাটাচ। এই দেখো এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার, অনেকটাই বড়। আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। এইরকম এসি রুম 4 জন তাও শেয়ার করতে পারবো, মানে মাথা পিছু পড়েছে মাত্র 250 টাকা করে।
মন্দিরের একদম কাছে মাত্র 250 টাকায় এই রকমের রুম জাস্ট ভাবাই যায় না। আমরা সকাল থেকে না খেয়েই ছিলাম, আর এই দিনটা ছিল নবরাত্রি, তাই আর দেরি না করে আমরা ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথের দর্শন করতে। এখন বাজে 3:20 আর এখন আমরা লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। খুব একটা ভিড় তো ছিল না, লাইনটা কন্টিনিউয়াস এগোচ্ছে। লাইনটা কিছুক্ষণ এগোনোর পরই আমরা দেখতে পেলাম বাবা বৈদ্যনাথের মন্দির এবং মাতা সতী হৃদয়পীঠ এখানে একই সূত্রে বাঁধা রয়েছে। বাবাকে দর্শন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 4.5 ঘন্টা, কিন্তু এখানে যে ভাইবসটা ছিল তাতে একটুও কষ্ট হচ্ছিল না বা ক্লান্তি বোধ হচ্ছিল না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা বাবার দর্শন পেয়েছিলাম, কিন্তু সে এক অন্য রকমের অনুভূতি, মস্তিষ্ক আর হৃদয়কে এক নিমেষে ঠান্ডা করে দিয়েছিল। আর এটি হলো মাতা সতীর মন্দির। মায়ের হৃদয়ের অংশ এই স্থানে পড়েছিল বলে একে হৃদয়পীঠও বলা হয়। দীর্ঘ 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা খুব সুন্দরভাবে দর্শন পেয়েছি। বাবা মায়ের দুজনেরই খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখন আমরা খেতে এসেছি, কারণ আমাদের তো সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। আর মন্দিরের পাশেই একটা হোটেল থেকে নিয়েছি একটা ভেজ থালি, 50 টাকা নিয়েছে। তার মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা আর আচার। এখন খুবই খিদে পেয়ে গেছে, তো খাবারটা খেয়ে নেব। The next morning. গুড মর্নিং ফ্রম দেওঘর। কাল পুজো দেওয়ার পর তো এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওই যে খেয়েছি এসে ঘুমিয়েই পড়েছিলাম। আজ সকালবেলায় উঠে একদম রেডি হয়ে নিয়েছি। আর আমাদের কেশরবাণী আশ্রমের একদম বাইরেই এরকম চায়ের দোকান, কচুরি, জলখাবারের প্রচুর দোকান রয়েছে। এখন কিছু একটা ব্রেকফাস্ট করে নেব, করে তারপর আমরা সাইট সিনের জন্য অটো ধরতে যাব টাওয়ার চকে। কত ভাড়া নিচ্ছে, কোথায় কোথায় যাব, পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নেব। এই দোকানটা থেকে এখন আমরা চা খাবো, আর এখানকার চায়ের স্পেশালিটিটা জাস্ট একবার अच्छा बोलने से नहीं होगा। अच्छा চা হয় না, একটা হলুদ সর পড়ে আছে। এই দেখো নিয়ে নিয়েছি মোষের দুধের চা, ওপর থেকে জাস্ট সরটা দেখো, আর সেই লেভেলের ঘন তেল তেলে একটা ব্যাপার রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তন্দুরি চায় লাগছে, ভাঁড়ের ফ্লেভার, সাথে গরম ফোটানো মোষের দুধের চা। প্যাক খেতে মাত্র 10 টাকা। চা খাবার পর চায়ের পাশের দোকানে রয়েছে কচুরির দোকানটা, দেখো 5 টাকা পিস, একদম গরম গরম চোখের সামনেই ভেজে দিচ্ছে। আর এখানে কিন্তু জিলিপিও হচ্ছে, একদম গরম গরমই সব। আমরা আপাতত এখান থেকে খাবো কচুরি। এই দেখো এখানে এখন জিলিপি ভাজা হচ্ছে, একদম গরম গরম চোখের সামনেই এখানে সব ভাজা চলছে। জিলিপির প্রসেস রেডি হয়ে গেছে, এই দেখো জিলিপিটা রেডি করছে, সুন্দর হয়ে যাচ্ছে একেবারে। জিলিপিগুলো ফুলছে দেখো রীতিমতো প্রত্যেকটা দেওয়ার পরে। নিয়ে নিয়েছি 5 টাকা পিসের কচুরি, এই দেখো একদম মিনি সাইজ কচুরি, সাথে রয়েছে এরকম আলুর তরকারি, আলু, আর তার সাথে কিন্তু একটু মটর ডালও দেওয়া হয়েছে। কতটা ক্রাঞ্চি জাস্ট দেখো, ধরলে এরকম ছেড়ে যাচ্ছে। একদম সস্তায় পুষ্টিকর জলখাবার এটাকেই বলে। অবশ্যই খেও সকালবেলায় যদি এখানে আসো, জলখাবারে এরকম প্রচুর। এটা হলো সেই জনপ্রিয় টাওয়ার চক দেওঘরের। আর এখান থেকে কিন্তু তোমরা সাইট সিনের জন্য 4 চাকা বা অটো পেয়ে যাবে। এই দেখো পিছনে সব 4 চাকাগুলো পরপর রাখা রয়েছে, আর অটো পেয়ে যাবে। আমরা এখান থেকে একটা অটো বুক করেছি, এটাতে আমরা 8 জন উঠবো, 1000 টাকা নিয়েছে। আর পরপর সাইট সিনগুলো দেখাবে, আর তারপর তোমাদের সাথে বাকিটা একদম পরপর শেয়ার করে নেবে। দেখো আমাদের অটো, এখন সবাই অটোতে আমরা উঠে পড়েছি। এখন অটো করে আমরা রওনা দেবো সাইট সিন।
আমরা যাব আমাদের ফার্স্ট সাইট সিন নলাখা মন্দির। দেখো এটাকে শ্রী শ্রী যুগল মন্দিরও বলে। আর এর টাইমিং কিন্তু একদম বাইরে লেখা রয়েছে, সকালে 9টা থেকে 12টা আর ইভিনিংয়ে দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত। তো এখন আমরা ঢুকবো, আর এই মন্দিরেরও একটা ইতিহাস রয়েছে যেটা তোমাদের সাথে ভেতরে গিয়ে শেয়ার করবো। এই নলাখা মন্দিরটা দেখো দেখতে অনেকটাই বেলুর মঠের মতো, আর পরিবেশটাও ঠিক অনেকটাই বেলুর মঠের মতোই, একদম শান্তশিষ্ট। তো এই মন্দিরে ঢোকার আগে ওখানে রয়েছে জুতোর কাউন্টার, ওখানে জুতো রেখে এখন আমরা যাব মন্দিরের ভিতরে। নলাখা মন্দিরে ঢুকে দেখো রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা চারুশীলা দেবীর একটা সমাধিসৌধ। আমরা এখন চলে এসেছি নলাখা মন্দিরের ওপরে, আর এখানে ভিডিও বা ক্যামেরা নট অ্যালাউ, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। এবার চলো তোমাদেরকে এখানকার ইতিহাসটা বলে দিই। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কলকাতার পাথুরিয়াঘাটার ঘোষ রাজবংশের রানী চারুশীলা দেবী। তার যখন স্বামী পুত্র মারা গেছিল তখন সাধক বালানন্দ ব্রহ্মরাজ মহারাজের উপদেশে তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। 9 লক্ষ টাকা দিয়ে উনি এই মন্দিরটা তৈরি করেন, তাই এটাকে নলাখা মন্দিরও বলা হয়। আর এই মন্দিরের ভিতরে চারুশীলা দেবী একদম ঢোকার মুখেই রয়েছে একটা মূর্তি, আর ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে বালানন্দ ব্রহ্মরাজ মহারাজের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ যুগলের মূর্তি আর অনেকগুলো গোপাল। আর এই মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত, স্নিগ্ধ, ঠান্ডা যে এলে একদম মন স্নিগ্ধ হয়ে যাবে। এখন আমরা এসেছি সেকেন্ড সাইট সিন দুর্গা মন্দির, যেটার নাম হলো মোক্ষধাম। এখন যাব মন্দিরের ভিতরে। এই হচ্ছে দুর্গা মন্দিরের ভিতর পোর্শনটা, আর এই হচ্ছে দুর্গা মাতা। দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর এদিকে বোর্ডে দেখো এখানকার সন্ধ্যা আরতি, অন্নভোগ, টাইম সব লেখা রয়েছে। নেক্সট থার্ড সাইট সিন হচ্ছে আমাদের নন্দন পাহাড়। দেখো আমরা চলে এসেছি এখন নন্দন পাহাড়ে, আর এখানেও কিন্তু অনেকগুলো ছোট ছোট স্টেপ আছে, ওগুলো দিয়ে উঠতে হবে। আর ওপরে দেখো মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, তারপর কি মন্দির আছে দেখাবো, আর এখানকার কি ইতিহাস আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। এই হলো নন্দন পাহাড়ের মন্দির চত্বর। এর ভিতরে তোমরা প্রচুর মন্দির দেখতে পাবে, আর এখানেও মহাদেব আর পার্বতী মায়ের মন্দির রয়েছে। আর এখানকার মন্দিরেও কিন্তু সুতো দিয়ে একজোট করে বাঁধা দেখো। আর এর ভিতরে প্রচুর ঠাকুরের মন্দির রয়েছে। এখন তোমাদেরকে এই নন্দন পাহাড়ের ইতিহাসটা একটু বলি। সেটা হলো রাবণ মহাদেবকে ধ্যানে সন্তুষ্টি করেছিলেন, তখন উনি লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন মহাদেবকে, তখন নন্দী মহারাজ তাতে বাধা দিয়েছিলেন। তখন রাবণ রেগে গিয়ে নন্দী মহারাজকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর তখন কিন্তু উনি এই নন্দন পাহাড়ে এসেই পড়েছিলেন, আর এই জন্যেই নামকরণ করা হয়েছে নন্দন পাহাড়। আর এর ভিতরেই দেখো নন্দী মহারাজের অনেক বড় মূর্তি রয়েছে। আর এই নন্দী মহারাজের ওই দিকটাতেই রয়েছে নন্দন পার্ক, যেখানে তোমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারো। বাচ্চাদের দোলনা, স্লিপ সব রয়েছে। বাট এই রোদের মধ্যে আমরা আর পার্কের ভিতরে ঢুকলাম না, আমরা মন্দিরটা জাস্ট দর্শন করে এবার নিচে নেমে যাব। এই হলো অনুকূল ঠাকুরের আশ্রম। অনেক জায়গাতেই অনুকূল ঠাকুরের আশ্রম আছে, কিন্তু দেওঘরের এই আশ্রমটাই কিন্তু মূল। আর এখন আমরা যাব আমাদের নেক্সট সাইট সিন এই অনুকূল ঠাকুরের আশ্রমে। আর আজকের দুপুরে আমরা এখানেই ভোগ গ্রহণ করব। এখানে দেখো টাইমিংটা বাইরে লেখা আছে, প্রেয়ারের টাইম হচ্ছে 12টা আর সন্ধ্যাবেলা 3টে থেকে 8টা এখানে লেখা রয়েছে। কিন্তু ভিতরে ছবি তোলা বা ফোন নিয়ে ফটো তোলা বা ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিতরে কিছু দেখাতে পারবো না, বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে অনুকূল ঠাকুরের সমাধিস্থল। এই হলো সেই সমাধিস্থল। এটা হলো আনন্দবাজার, অনুকূল ঠাকুর আশ্রমের আনন্দবাজার, যেখানে খাওয়া দাওয়া করানো হয় এবং বিনামূল্যেই এখানে প্রতিদিন ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। আজকে আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব। এখন ভিতরের পোর্শনটা এতটাই বড় যে কখনোই কোনো লাইন হবে না, সবাই এইভাবে বসে সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আমাদের দিয়ে দিয়েছিল সাদা ভাত আর সব রকমের সবজি দিয়ে একটা ডাল, আর এই স্বাদ অন্য রকমের একেবারেই ছিল। আমরা এখন এসেছি নেক্সট সাইট সিন ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড় মানেই দেখো 3টে পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখো এটা হচ্ছে বিষ্ণু আর এটা হচ্ছে মহেশ্বর, আর ওই দিকটা রয়েছে ব্রহ্মা। 3টে পাহাড়, 3টে ভগবান মানা হয় এটাই। আর এখন আমরা এই ত্রিকুট পাহাড়ের উপরে যাব। এখন
চলে এসেছি ত্রিকুট পাহাড়ের ওপরে, আর এখানে তো গাইড নেওয়া খুবই কম্পালসারি, কারণ প্রচুর বাদর হনুমান রয়েছে আর সেই জন্য খুব দরকারি। এই যে দাদা এখন আমাদের নিয়ে এসছে এই মন্দিরে, আর এখানে একটা ঝর্ণার জল পাওয়া যায়, একটু বলুন এটা কি জল? झरना वाला पानी या 365 दिन गिरते रहता है, कितना भी गर्मी रही है कभी भी बंद नहीं होता है। पानी पीने से जितना पेट का बीमारी गैस सब खत्म कर देता है। ये पानी कहाँ से आता है किसी को मालूम नहीं है। এখানেও দেখুন একটা মহাদেবের মন্দির রয়েছে, আর এটারও কিন্তু একটা স্টোরি আছে, সেটাই গাইড দাদার কাছ থেকে শুনবো। त्रिकुट पहाड़ प्राचीन शिव मंदिर है। यहीं पे रावण हरियोग साधना किए थे, जो बाबा बैजनाथ धाम में जो शिवलिंग को दोबारा हासिल करने थे। जब रावण कैलाश पर्वत से शिवलिंग ला रहे थे, लघु संख्या के कारण जब घर में दोबारा हासिल करने के लिए त्रिकुट पहाड़ पर हरियोग साधना की। यहाँ पे रावण को 3 दिन दर्शन दिए थे ब्रह्मा विष्णु महेश, तब इस पहाड़ का नाम त्रिकुट पहाड़ है। जो सामने जो गोमुख देख रहे हैं नंदी बाबा, उससे 1 महीना जल गिरता है बाबा का माथा पे। वो बैसाख में जल गिरता है, वो जल कहाँ से आता है किसी को मालूम नहीं है। এবার আমরা এলাম কালী মায়ের মন্দিরে, এটার স্টোরিটাও তোমাদেরকে একটু শুনিয়ে দিই। ये काली माँ का गुफा है, इसके अंदर नवरात्रि में 9 दिन इसके अंदर पाठ होता है। सामने देखिए यहाँ पे पाठ हो रहा है, अभी नवरात्रि चल रहा है ना। तो आगे आ जाइए। এখন আমরা এসেছি এই গুহায়, যেখানে বনবাসকালে হনুমানজি এখানে বিশ্রাম করেছিলেন। দেখো এই গুহার পিছনে, এই দেখো হনুমানজির মূর্তি রয়েছে এখানে। সীতামাকে বনবাসের সময় যখন খুঁজতে এসেছিলেন হনুমানজি, ঠিক তখনই এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। এখানে দেখো 10 টাকা দিয়ে এরকম ফটোগ্রাফি হয়, যেখানে হনুমান হাতে দিয়েছে খাবার দেবে। দেখো এইভাবে ফটো সেশন হয় এখানে, জাস্ট একবার দেখুন। দেখো এই হলো নৌ পাথর, দেখো কিভাবে নৌকার মতো শেপ করে রয়েছে পাথরগুলো। আর এর উপরেই রয়েছে দেখো দয়ানন্দজির আশ্রম, আর উপরে প্রচুর বাদর রয়েছে। দেখো সবাইকে মানে ভয়ে একদম অস্থির করে দিচ্ছে, প্রচন্ড ভয় লাগছে এখানে, মানে চারিদিকে প্রচুর বাদর ঘুরে বেড়াচ্ছে। এবার বুঝলাম যে গাইডের কেন দরকার এখানে এলে। আমরা এখন যাচ্ছি নেক্সট সাইট সিন আমাদের তপবন। এই দেখো তপবনের ওপর উঠবো, এর মধ্যে 11টা টোটাল মন্দির, 7টা টোটাল গুহা আছে। দেখা যাক আমরা কতটা উঠতে পারি, তোমাদেরকে দেখাবো পুরোটাই, আর ইতিহাসটাও শেয়ার করে নেব। প্রথমে ঢুকেই দেখো এদিকে রয়েছে বালানন্দ ব্রহ্মচারীর একটা মন্দির, আর এদিকে রয়েছে শিব দুর্গার মন্দির। ডান পাশে সাদা মতন ছাপ দেখছেন, উনি হলো শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, যিনি এখানে 40 বছর সাধনা করে সিদ্ধি লাভ পেয়েছে। বগলে ছবি দেখছেন, ওনার প্রধান শিষ্য শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। কিন্তু বালানন্দ ব্রহ্মচারী মহারাজ আগে এসে এখানে বসে বসে তপস্যা করেছিলেন। তখন একটা বিরাট জঙ্গল গুহা ন্যাচারাল প্রাকৃতিক ছিল, পরে কেটে কেটে পরিষ্কার করে দিল। এই জায়গায় লোকজন সাধুসন্ত ভিড় হয়ে গেল, এনার তপস্যা ডিস্টার্ব হতে লাগলো। উনি লুকিয়ে ছুটিয়ে জঙ্গলে জঙ্গলে পাড়ে উঁচু চটিতে চলে গেল। উপরে মন্দির, মন্দিরের ভিতরে গুহা, তার ভিতরে গুহা, তার ভিতরে গুহা। সেখানে ইনি 40 বছর यानी 1882 से 1926 तक वो द्वार मध्य बसे तपस्या कर शिवेर संगे देखा पाचन से शिवेर पायर छापटा उपले देखलें। यज्ञ ध्वनि बछरे 3 बार यज्ञ है, चैत्र में दुर्गा पूजा, मकर संक्रांति आगे ऊपर। और देखो एर ऊपर उठिए हनुमान होगी। এখন আমরা তপবনের অনেকটাই উপরে উঠে এসেছি, এবার এখানকার হিস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ের সবচেয়ে উঁচু থেকে ওটা হলে যেখানে চতুর ঝন্ডা দেখছেন, ও ঝন্ডার 40 ফিট নিচে, আমাকে দেখো, ও ঝন্ডার 40 ফিট নিচে যেরকম অযোধ্যা দিকে বুক চিরে দর্শন দিয়েছিলেন কি আমি রামের ভক্ত হনুমান, সেরকম ওই জায়গা এরকম ভাবে একটা বিরাট পাথর, ও পাথরটা এরকম এরকম ফেটে বেরিয়েছে। আর এই পাথরের ভিতরে 2 পাশে ছবি, এক পাশে রাম সীতা, এটা মানে পূর্ণ মন্দির। এখানে যায় কোনো মানসিক করবে ওনার কাছে, ওটা 3.5 মাস গোপন রাখতে হবে, কাউকে বলতে হবে না। ওনার হিস্ট্রি আছে, আগে বলবো। তো 3.5 মাস ভিতরে পূর্ণ করি, অনেক শক্তি ওর মধ্যে। কিন্তু 11 মন্দির, 7 গুহা, সব থেকে মেন মন্দির ওইটা, বুঝলেন? ওই জায়গা আপনাকে একটা ফ্ল্যাটের জন্য পুজো লাগবে, আর কোনো জায়গায় কিছু নিতে হবে না। কেন? ওনার এই কৃপার জন্য ওই দিক দিয়ে নামতে পারেন, মেন মন্দির দেখে দেখে ওই দিকে নামতে আসে।
এখন আমরা এসেছি সীতা চাতালে, আর এখান থেকে দেওঘরের ভিউটা অনেকটা পাওয়া যাচ্ছে। দেখো এদিক থেকে অনেকটা দেখা যাচ্ছে, আর ওই দিকটা থেকেও দেখা যাচ্ছে। ভিউটা কিন্তু এখানকার খুবই সুন্দর, আর এখানে ফটো তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর। এখানে এখন গুহার ভিতর ঢুকবো, যেখানে শিবের পায়ের ছাপ ছিল সেটা আমরা দেখতে যাব, কিন্তু এখানে দক্ষিণা বা টাকা নেওয়া নিয়ে খুব একটা ঝামেলা চলে। এখন আমাদের সাথে ওটাই হলো, কিন্তু এখন আমাদের গাইড ছিল, ওটাই একটা সুবিধা। এখন আমরা যাবো ভিতরে। গুহা থেকে আমরা নামলাম, আর এই গুহার মধ্যেই রয়েছে শিবের পায়ের ছাপ। এই যে এখানে দেখো, আর এদিকে একটা প্রদীপ জ্বলছে। তপবনের উপরে যতটাই উঠলাম পুরোটাই কোনায় কোনায় টাকার খেলা। যে কোনো মন্দিরে ঢুকতে গেলে তোমাকে 10 টাকা দিয়ে তারপর যেতে হবে, কারণ ওখানে পুরোটাই গুহার ভিতর দিয়ে দিয়ে মন্দিরগুলো, মানে একটা গুহার সাথে ঢুকলেই 3-4টে মন্দির, আর প্রত্যেকটা জায়গাতেই টাকা না দিলে কিন্তু ওরা ভীষণভাবে সিন ক্রিয়েট করছে। আর তারও উপরে রয়েছে হনুমানজির মন্দির, যেখানে বলা হয় যে মনস্কামনা পূরণ হয় 3 মাসের মধ্যেই, কিন্তু সেখানে যেতে গেলেও 251 টাকা মিনিমাম দান। এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, কিন্তু এরকম দান নামে প্রচুর কিছু চলবে, আর এটা একটা ইমোশনাল সেন্টিমেন্টাল জায়গা। তো বললে এগুলো খুব খারাপ লাগে, সেজন্য আমরা হনুমান মন্দিরে যাইনি, কারণ ওখানে টাকা না দিলে ঢোকার ব্যাপারই নেই, মানে এরকম ব্যাপার চলে। সেজন্য ওখানে আমরা আর ঢুকিনি। আমরা জাস্ট ওই শিবের মহাদেবের পায়ের ছাপ যেখানে ছিল সেটা দর্শন করে বেরিয়ে এসেছি। আর এর বাইরেই রয়েছে সীতাকুণ্ড, যেখানে সীতামাতা এসে স্নান করেছিলেন বনবাসের সময়। সব সাইট সিন দেখানোর পর ড্রাইভার আমাদের আবার টাওয়ার চকেই নামিয়ে দিয়েছিল। আর টাওয়ার চকের এই স্ট্রিট ফুড ঘিয়ে ডোবানো লিট্টি চোখা আমরা ট্রাই করেছিলাম। 30 টাকা নিয়েছিল 1 প্লেট, খেতে ছিল অসাধারণ। তোমরাও অবশ্যই ট্রাই করো। আর এখানকার লিট্টি চোখার স্পেশালিটি হলো এখানে আলু ভর্তা দেয় না, দেয় বেগুন ভর্তা, সাথে একটা টমেটোর স্পেশাল চাটনি, আর থাকে একটা কাসন্দি, যেটা এই লিট্টি চোখার টেস্টটাকে জাস্ট আরও বাড়িয়ে দেয়। আমরা ট্রাই করেছিলাম এই মটকা কুলফিটা, খেতে অসাধারণ ছিল। এটা এখন কলকাতাতে প্রায় পাওয়াই যায় না বললে চলে। সাইট সিন দেখার পর এখন আমরা চলে এসেছি আশ্রমে। এখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে এখন আমরা যাব মার্কেটে, কারণ এখান থেকে তো মন্দির আর মার্কেট দুটোই খুব কাছাকাছি। এখান থেকে কিছু কেনাকাটা করার আছে, করব, তারপর আমরা এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের রাতে ট্রেন আছে, ট্রেনে করে আমরা বাড়ি চলে যাব। তো টোটালি দেওঘর ট্রিপটা আমাদের দারুণ লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে দেওঘরে এসে সবাই নির্বিঘ্নে একদম কম খরচে এইভাবে সুন্দর করে ঘুরে বাড়ি যেতে পারে। আর যারা যারা এখনও ওয়েটিং ফর সানডেকে সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।